একটা দেশের 20 কোটি মানুষের 5 কোটি মানুষ ছোট্ট একটা শহরে থাকে, এমন একটা শহর, সেটা তাদের সেফ জোন মনে হয়েছে। আমাদের এয়ারফোর্সের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের এটা সেফ জোন মনে হয়েছে। আমার সোনার বাংলা, আমি সোনাকে ভালোবাসি। বিগত সরকার আমাদেরকে একটি সোনার বাংলাদেশ গিফট করে গেছে, আমরা সেই গোল্ডেন টাইম এনজয় করতেছি। যাই হোক, এই জুলাইয়ের 21 তারিখ আমাদের ইতিহাসের আরো একটি কলঙ্কিত দিন, একটা কলঙ্কিত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যাই হোক, আমরা সেই ঘটনাটার একটু সামারি করি, দেখি কি ঘটেছে সেই সকালে, খুব শর্ট করে। 21 তারিখ দুপুরবেলা আমাদের এয়ারফোর্সের একজন পাইলট, স্কোয়াড্রন লিডার শাকিল, ওনার প্রশিক্ষণ চলছিল। তো উনি একটি যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করলেন। তারপর কোন এক কারণে বিমানটি গিয়ে মাইলস্টোন কলেজের বেবি সেকশনে গিয়ে ক্রাশ করলো। তারপর সেখানে অগ্নিদগ্ধ হয়ে বা পুরো একদম ছাই হয়ে অনেক বেবি ওখানে হয়তো মারা গেছে। আর কিছু বেবি দেখলাম রাস্তায় চিৎকার করতে করতে, কয়েকজন ওখানে মারা গেছেন। আবার হসপিটালে তাদের বাবা মার কোলেই অনেক বেবি মারা গেছে। এর মাঝে কি হইলো, আমরা দেখলাম যে হসপিটালগুলোতে ভিড়। তারপর ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে কিছু মানবতার ফেরিওয়ালাদেরকে আমরা দেখলাম, তাদেরকে বলি পলিটিক্যাল লিডার। তারা একদম মানবতার দূত এসে হসপিটালে কেন আসছিল জানি না, একদম ঝাঁক ধরে হসপিটাল কর্তৃপক্ষ অনেকে তাদেরকে বাধা দিতে চেয়েছিল ওখানে না আসতে, কিন্তু তারা সে কথা শুনে নাই। তারা জোর করে কেন ঢুকছে জানি না। তারপর প্রেস ব্রিফিং করলো। তারপর আমাদের দেশের সবচেয়ে ফেমাস মিডিয়াগুলোতে হেডলাইন করা হলো, অমুক নেতা ছুটে এসেছেন স্টুডেন্টদের দেখতে। মাশাআল্লাহ, ভালো কথা, ভালো কাজ। নোবেল পাওয়ার যোগ্যতা ছিল কিন্তু দেওয়া হয় নাই। এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই নোবেল কমিটির বিরুদ্ধে। যাই হোক, আজকে 26 তারিখ। তারপর এই কয়েকদিনে কি ঘটলো আমরা দেখলাম যে এয়ারফোর্সের চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ সম্ভবত আরো আমাদের 3 বাহিনীর প্রধান মিলে পাইলটকে রাষ্ট্রীয় সম্মাননায়, সেটাকে বলে গার্ড অফ অনার দিল। তারপর তার লাশ নিয়ে আসা হলো। আর একজন টিচার ছিলেন, ওনাকে হয়তো রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। তো এই পর্যন্তই, আর কিছু হয় নাই। আর 2-4 দিন গেলে হয়তো এরকম হবে যে আমাদের এর মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করতেছেন। তারপর তদন্ত কমিটির রিপোর্ট এরকম হবে যে আমাদের রাডার ছিল না বা টেকনিক্যাল এরর বিভিন্ন কারণে মারা গেছে। আর এই যে এতগুলা বাচ্চারা মারা গেল, এটা আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ হয়েছে। তো এই যে চুপ, এরকম একটা আমাদের বিচার বিভাগ নামে একটা সার্কাস আছে, সেখান থেকে হয়তো এই যে সব উদ্ধৃতি, এইসব স্টেটমেন্ট দেওয়া হবে 2-1 দিন পর। তারপরে হয়তো হিরো আলম দাদা একটা নতুন গান নিয়ে আসবে, আমরাও সেই গানে মজে যাব একদম। তারপরে আর কি সব বলে যাবো আর হিরো আলম দাদার সাথে নাচানাচি শুরু করবো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু কিছু বিষয় কখনো মেনে নিতে পারি না। কিছু কিছু প্রশ্ন খুব কষ্ট দেয় আসলে। এয়ারফোর্সের রুলস রেগুলেশন মেনে এবং তাদের অনুমতি নিয়ে আমাদের একজন পাইলট তার প্রশিক্ষণ চালাবেন, এটা ভালো কথা, প্রশিক্ষণ তো চালাবেই। তো এমন একটা জায়গায় উনি প্রশিক্ষণ চালাচ্ছেন, সেটা
যে 5 কোটি জনসংখ্যার একটা ছোট্ট শহরের উপরে এই বিমানটা, এই যুদ্ধ বিমান ট্রেনিং দেওয়া হবে একজন পাইলটকে। আর শুধু তাই না, সেখানে আমাদের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতি 2-4 মিনিট পর পরই বিমান ল্যান্ড করতেছে, টেক অফ করতেছে। তো সেই জায়গায় পাইলট প্রশিক্ষণ চলবে। এটা তাদের সবচেয়ে সেফ জোন মনে হয়েছে। আমাদের সমুদ্র নাই, আমাদের বিস্তীর্ণ চরাঞ্চল নাই, পাহাড়ি অঞ্চল আমাদের নাই। এগুলা বা থাকলেও আমি জানি না এয়ারফোর্সের ওনারা জানেন কিনা, হয়তো ওনারা জানে না। ওনাদের সবকিছু মিলিয়েই ওনাদের মনে হয়েছে যে এইরকম একটা জায়গা বিমান প্রশিক্ষণের জন্য সবচেয়ে ভালো একটা প্লেস। তো দেখেন, এই ধরনের ইন্টেলিজেন্স মানুষ একটা দেশের এয়ারফোর্সের প্রধান, তাহলে সেই দেশের কি অবস্থা হইতে পারে সেটা আপনারা একটু করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেই বিমানগুলা নিয়ে এই যে প্রশিক্ষণ চালানো হয়েছে বা যে বিমানটা ক্র্যাশ করছে, সেটা নাকি আমাদের দেশের এয়ারফোর্সের দ্বিতীয় পাওয়ারফুল জেট প্লেন। তো এই প্লেনগুলা চীনের তৈরি, সেগুলো নাকি 30-40 বছর আগে ব্যান করে দেওয়া হয়েছে। সেই বিমান দিয়ে আমাদের প্রশিক্ষণ চালানো হয়। আর অত্যন্ত মজার বিষয়টা হচ্ছে, 2023-24 অর্থ বছরে বা আগেও দেখলাম প্রায় 42,000-40,000 কোটি টাকার মতো আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাজেট করা হয়েছে। তো কষ্ট লাগে যে 15-16 বছরে নাকি আমাদের এয়ারফোর্সে আধুনিক কোনো বিমান যুক্ত হয় নাই। তাহলে এই যে 40,000-42,000 কোটি টাকা করে বাজেট করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য, এই টাকা যায় কই? চিন্তা করেন, একটা দেশের বিমান বাহিনীর জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হচ্ছে, কিন্তু সেই বিমান বাহিনী বিমান নাই, বিমান বাহিনীর বিমান নাই। তাহলে আছে কি? আল্লাহ ভালো জানে। এই টাকা যায় কই? যাই হোক, এই প্রশ্নগুলা কেউ কোনোদিন করে নাই, অ্যান্সারও হয়তো কোনোদিন পাওয়া যাবে না। তবে একটা জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, এই যে প্রশিক্ষণের ব্যাপারে। আগের বছর প্রায় ওই 26-27 মার্চে আমাদের দেশে ওই এয়ারফোর্সের মহড়া চলে। সেখানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি সহ সব ধরনের কর্মকর্তারাই উপস্থিত থাকেন, এমপি মন্ত্রী, আরও অনেক ভিআইপি পার্সন উপস্থিত থাকে। তাদের সামনে আমাদের এয়ারফোর্সের পাইলটরা তারা মহড়া করে। তো এই যে মহড়ার আগের কয়েকদিন তাদের যে প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসের সময় খুব বাজে পরিস্থিতির মধ্যে যাওয়া হয়। বিশেষ করে আমাদের বাসা তো কল্যাণপুর আগারগাঁওয়ের সাথে। হ্যাঁ, এই মহড়ার 2-4 দিন আগে থেকেই তারা যখন প্রশিক্ষণ চালায়, বিশ্বাস করেন এই জেট বিমানগুলা এত বিকট শব্দ, মানে এত বিকট শব্দ, পশু পাখি, কাক, তারপরে যত রকম পশু পাখি আছে এগুলা দিক বিদিক ছোটাছুটি করে। রুমের মধ্যে থাকা যায় না, আমরাও একদম আতঙ্কে জানালা দিয়ে দেখি কি হইলো না জানি, মনে হয় যে পুরো আকাশ ভেঙে পড়তেছে, এসে বিল্ডিং এর উপর একবার সব ভেঙে চলে দিবে। এই হুট করে যখন গিয়ে জেট ইঞ্জিনগুলা আসে, মাথার উপর দিয়ে খুব নিচু দিয়ে কিন্তু এরা তাদের মহড়াগুলা চালায়। এমনকি যে পাশের ফ্ল্যাটের আমি দেখেছিলাম ছোট ছোট বাচ্চা এগুলা চিৎকার করে উঠে আতঙ্কে। ছোট ছোট বাচ্চা অত কিছু বোঝে না, যখন একদম করে এত বিশাল বিকট শব্দে এত কাজ দিয়ে যায়, ছোট ছোট বাচ্চারা একদম চিৎকার শুরু করে দেয়। আর আমরা যারা একটু বড় হয়েছি, আমাদেরও একদম কারোর ভালো লাগে না, সবাই একদম আতঙ্কে ভয়ে শেষ হয়ে যায়। আর এই বিমানগুলা
যে স্পিডে যেইভাবে শব্দ করে আসে, এরকম বিল্ডিংয়ে যদি সরাসরি এইভাবে ধাক্কা দেয় তো এরকম 4-5টা বিল্ডিং একদম মিশে ফেলবে ধুলায়, এতে কোনো নাই, সন্দেহ নাই। আর ঢাকাতে ওখানে একটা স্কুলের বিল্ডিং গিয়ে পড়ছে, আর এই যে সবগুলো আবাসন, এই আবাসনগুলোর বিল্ডিংগুলো খুবই পাশাপাশি, বা কোনো কলোনিগুলাতে যদি এরকম যে বিমানগুলো এসে পড়ে তো সেখানে হতাহতের সংখ্যা আরো বিশাল হয়ে যায়। তো অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার যে আমাদের রক্তে তো প্রবলেম, এটা আমরা জানি। কারণ আমার চোখের সামনে আমার কোনো এক ভাইকে যদি মারে কেউ, বা সে যদি কোনো অপরাধের শিকার হয়, জুলুমের শিকার হয়, আমরা সেটা প্রতিবাদ করি না, আমরা তো টাকাও দেখি না, দেখলেও না দেখে ভান করে চলে যাই। কেন? ওটা তো আমার সাথে হয়নি, ওই কষ্টটা আমি বুঝি না। তো আমাদের দেশের বুদ্ধিজীবী আছে, তারপরে অনেক ব্রিলিয়ান্ট পার্সন আছে, এত বছর ধরে এই যে এরকম একটা জায়গায় 5 কোটি মানুষের বসবাস, একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেটার উপর দিয়ে এইভাবে যুদ্ধ বিমান ট্রেনিং চলছে। এটা একটা সময় বিরাট অ্যাক্সিডেন্ট ঘটাবে, এটা কারোর মাথায় কখনো আসে নাই, কেউ চোখে কখনো দেখে নাই। এত এত বুদ্ধিজীবী, এত এত সমাজসেবক, এত এত লিডার, এত এত মানবতার ফেরিওয়ালা, এটা কারো চোখে কোনোদিন পড়ে না এগুলো। আজকে এখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই। আর তার চেয়ে কষ্টদায়ক একটা ব্যাপার হচ্ছে যে বিমান প্রধান এর জন্য কোনো দায়বদ্ধতা নাই, বিমান প্রধানের কোনো দায়বদ্ধতা এখানে নাই, এয়ারফোর্সের কোনো দায়বদ্ধতা নেই। এই প্রাণগুলো এমনি ঝরে গেছে, এটা সাধারণ ব্যাপার। বিমান আমরা উড়াইছি, ভেঙে পড়ছে, এই প্রাণগুলোর কোনো হিসেব দেওয়া হবে না, এই প্রাণগুলোর কোনো বিচার হবে না। আসলে কি এগুলো প্রাকৃতিক কোনো অ্যাক্সিডেন্ট? এগুলো একটু চিন্তা করবে।